সেরে উঠতে প্রায় 1 মাসের মতো সময় লাগলো। গা শুকিয়েছে, ব্যথাও সেরে গেছে। এখন হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না। সবই কিছুদিন আগে কর্মক্ষেত্রে চলে গেছে। প্রতিদিন নিয়ম করে একবার দীপ্তিকে ফোন দেয়। 5-7 মিনিটের মতো কথা বলে। দীপ্তির একটু ফোন ধরতে দেরি হলে রাগারাগি করে। মুখে যা আসে তাই বলে দেয় সৌভিক। বোকা দীপ্তি ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ। দীপ্তির মা ফোন দিয়েছিল, বলেছে এই মাসের শেষেই নাকি দিদির বিয়ে। খুব শীঘ্রই দীপ্তি শ্বশুর বাড়িতে বাবা নেমন্তন্ন দিতে আসবে। ছেলে সম্পর্কে দীপ্তির ভাষণ হয়। দীপ্তির মামা শ্বশুরের ছেলে জানার পর দীপ্তি আটকে উঠেছিল। মাকে বলেছে, মা উনি তো বিবাহিত। মা বলল, তো কি, বাচ্চা তো নেই, তাছাড়া মাত্র 2 মাস সংসার করেছে। ছেলে যে আগেও বিয়ে করেছিল, সত্যিকে আমরা বলিনি। আশা করি তুইও গোপন রাখবি। কিন্তু মা, পরে যদি সমস্যা হয়? আমার সত্যিকে আমি ভালো করে চিনি। যদি কোনোদিন জানাজানি হয়, ও বুঝদার মেয়ে, ওকে বুঝিয়ে বললেই বুঝবে। তবুও মা, দোয়াশায় রেখে কোনো সম্পর্কে জড়ানো ঠিক হবে না। এই নিয়ে তোকে ভাবতে হবে না। ছেলে মেয়ের কিসে ভালো কিসে মন্দ আমার বেশ জানা আছে। কথাটা বিয়ের আগে যেন সুপ্তির কানে না যায়। মায়ের ফোন রেখে দীপ্তির মনটা খসখস করতে লাগলো। মা যতই বলুক, যাকে নিয়ে সারা জীবন সংসার করবে দিদি, তার সম্পর্কে এত বড় একটা কথা গোপন রাখা ঠিক হচ্ছে না বোধহয়। ঠাকুর না করুক, পরে যদি এই নিয়ে ওদের নতুন সংসারে অশান্তি সৃষ্টি হয়। দীপ্তি রাতে সবিককে ফোন দিল। সবিকের মামাতো দাদার সাথে সুপ্তির বিয়ে ঠিক হয়েছে এবং মা দিদিকে ছেলে আগেও বিয়ে করেছিল, না জানিয়ে বিয়ে দিচ্ছে। সব এক নাগারে গড়গড় করে বলে দিল। তখন সবিক একটা মেয়েকে সদ্য বিছানায় টেনে নিয়ে বসিয়েছে। মেয়ে বলতে রাতের আধারে রাস্তায় ঘুরে ঘুরে কাস্টমার জোগাড় করে পতিতাবৃত্তি করে। এসব মেয়েদের বিছানায় নিতে খুব একটা বেগ পেতে হয় না। শুধু সময় মতো একটা ফোন করে দিলেই জায়গা মতো চলে আসে। মেয়েটার নরম হাতের কোমল স্পর্শ সবাইকে উন্মাদ করে দিচ্ছিল। আবেশে 2 চোখ বুজে এলো। ঠিক এমন সময় দীপ্তি ফোন দিল। ফোন ধরবো না করো বিরক্ত হয়ে 3 বারের মাথায় ফোন রিসিভ করলো সবিক। সবিকের মুডের 12টা বাজে। এত রাতে ফোন দেওয়ার জন্য দীপ্তিকে কেবলই একটা রাম ধমক দিতে যাবে। ঠিক তখনই দীপ্তি গড় গড় করে সুপ্তির বিয়ে ঠিক হওয়ার কথাগুলো একদমই বলে গেল। সবিক চমকে উঠল। কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। অস্ফুট স্বরে বলল, কি বললে? দীপ্তি অবাক হয়ে বলল, শুনতে পাওনি? তোমার মামার ছেলের সাথে আমার দিদির বিয়ে। কবে? এই মাসে। সত্যি জানে ব্রো বিবাহিত? না, তারা জানিয়েছে, কিন্তু মা দিদিকে বলেনি। আপনি বলেন তো, পরে জানলে সমস্যা হবে না? তাহলে তুমি জানিয়ে দাও। মা বারণ করেছে। আমি পারবো না। আমি জানাবো? দরকার নেই। পরে বিয়ে ভেঙে গেলে আমাদের দোষারোপ করবে। এমনিতেই দিদিকে রিজেক্ট করে আমাকে বিয়ে করেছেন। এই নিয়েও দিদিকে কত কটু কথা শুনতে হয়। সবিক মনে মনে বলল, তোমাকে বিয়ে করে ভুল করেছি দীপ্তি। কিছু বললেন? না, এখন রাখছি দীপ্তি। এই বিষয় নিয়ে আগামীকাল কথা বলবো। ওকে বাই। সবিক ফোন রেখে দিয়ে একটা সিগারেট ধরালো। তাতে আয়েস করে সুখ টান দিয়ে শূন্যে ধোঁয়া ছাড়লো। লাল কটকটে রঙের হাফ সিল্কের শাড়ি পরা মেয়েটা সবিকের গা ঘেঁষে বসতেই সবিক চোখ রাঙিয়ে ধমক দিল। এই মেয়েটাকে এখন অসহ্য লাগছে। সত্যির মায়া স্নিগ্ধ মুখখানি বড্ড টানছে সবিককে। ফোনের গ্যালারি থেকে সত্যির একটা ছবি বের করে গভীর মনোযোগ দিয়ে দেখলো সবিক। মাথা বাঁকিয়ে কেমন করে যেন হাসলো। চোখের কোণে বোধহয় 1 ফোঁটা নোনা জলও জমলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলতেই চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেল। বিড়বিড় করে বলল, আমি সুখী নেই সত্যি, একটু সুখী নেই। আমি অসুখে থেকে তোমাকে সুখে থাকতে দেই কি করে বলো তো? বিয়ে করবে? করো বিয়ে। তোমার নতুন সংসারে কিভাবে আগুন লাগাতে হয় আমার বেশ ভালো করে জানা আছে। একটাই তো জীবন আমাদের। তুমি এক জীবনে কেন আমার হলে না বলো তো সত্যি? দীপ্তি বিয়ের পর প্রথম দিদির বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে আসলো। সবিক অনেকগুলো দিন ছুটি কাটিয়েছে, হাতে ছুটি নেই। এখন আসতে পারবে না। সম্ভব হলে বিয়ের দিন আসবে, না হলে বউ ভাতে। 2 দিন আগেও যারা সত্যিকে তুচ্ছ তাচ্ছিল্য করতো
দেখে সুপ্তির নামে মিথ্যা বদনাম দিত, কেচ্ছা রটাতো। আজ তারাই সুপ্তির বর ভাগ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ। একদম ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করব করে দুই পক্ষের লোকজন মিলে বিয়েতে জনা 50 লোক হয়ে গেল। সুপ্তি পার্লারে সাজতে গেল না, খুব সিম্পল ভাবে বাড়িতে বসে আসতো। বধূ সাজে যেন সুপ্তির আসল সৌন্দর্য ফুটে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে খুঁটিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছিল সুপ্তি। হাতের সাদা ঝকঝকে শাখার দিকে চোখ পড়তে নাজুক মনটা আবেশে আপ্লুত হলো খুব। আজ ভোরে আবিরের নামে হাতে শাখা পড়েছে সুপ্তি। অন্যরকম গা শিরশিরে অনুভূতি হচ্ছিল। আজকের পর থেকে সুপ্তিকে আবিরের কাছে সারা জীবনের জন্য লিখে দেবে। অচেনা অজানা মানুষটা সময়ের সাথে হয়ে উঠবে সবচেয়ে কাছের আপন প্রিয়জন। মনের ভেতর কেমন সুখ সুখ মিশ্র অনুভূতি হচ্ছিল। আবির সুপ্তির বিয়ে ভালোভাবে সম্পন্ন হলো। শুভ দৃষ্টির সময় দুজনেই লাজুক হেসেছিল। সিঁদুর দানের সময় মনের মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে যাবার আনন্দে আবিরের হাত একটু একটু কাঁপছিল, চোখ দুটো ছলছল করছিল। সুপ্তি আবেশে দু চোখ বুজে ফেলেছিল। চোখ দিয়ে বোধহয় দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়েছিল। আবিরের হাতে যখন সুপ্তিকে তুলে দেওয়া হলো, আবির খুব যত্ন করে সুপ্তির হাতটা নিজের হাতের মুঠোয় ধরে রাখলো। সুপ্তির বাবাকে ভরসা দিয়ে সুপ্তির লাল রঙা সিঁদুর রাঙা সিঁথির দিকে গভীর দৃষ্টি মেলে তাকালো। বলল, চিন্তা করবেন না, সারা জীবন আমার বউকে আমি আগলে রাখবো। ওকে কখনো কোনো অভিযোগ করতেই দেব না। সুপ্তির বাবা আনন্দে কেঁদে দিল। আবিরের মাথায় হাত রেখে মন ভরে আশীর্বাদ করলো। পরের দিন বিকেলবেলা নতুন বউ নিয়ে আবির নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারাটা পথ আপন মানুষকে ছেড়ে যাবার দুঃখে সুপ্তি খুব কাঁদলো। আবির ইতস্তত করে সুপ্তির কাঁধে এক হাত রাখলো। নিচু কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, মাথা ব্যথা করবে। আমার দিকে তাকাও সুপ্তি। সুপ্তি তাকালো না। আবির সাহস করে সুপ্তির কোমল মুখখানি আজলায় তুলে ধরলো। চোখের জল মুছিয়ে দিয়ে কপালে গাঢ় চুমু এঁকে দিল। সুপ্তি কেঁপে উঠল, সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। আবির আর একটু সাহস করে সুপ্তির কাঁধ এক হাতে জড়িয়ে ধরল। সুপ্তির মাথা নিজের কাঁধের সাথে হেলিয়ে দিয়ে বলল, একটু ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। সুপ্তি তখনও ফোঁফাচ্ছিল। কিছুদিন আগেও মানুষটাকে চিনত না সুপ্তি, অথচ আজ মনে হচ্ছে মানুষটা কত আপন, কত কাছে। বাকি পথটুকু আবিরের বুকে মাথা রেখে ঘুমিয়ে কাটালো সুপ্তি। আসলে অতিরিক্ত কান্নার ফলে খুব মাথা ধরেছিল। কখন গভীর ঘুমে তলিয়ে গেছে বুঝতে পারেনি। ঘন্টা তিনেক পর আবির নিচু কণ্ঠে সুপ্তিকে ডেকে তুলল। এতক্ষণ ঘুমিয়েছিল। সুপ্তি খুব লজ্জা পেল। আবির বলল, আমরা এসে গেছি সুপ্তি। ট্রিনা রানী নতুন বউকে ঘটা করে বরণ করে ঘরে তুলল। নতুন বউয়ের মুখ দেখে হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিল। সুপ্তি দুধে আলতায় পা ডুবিয়ে ঘরে পায়ের ছাপ ফেলে প্রবেশ করলো। আরো কিছু নিয়ম নীতি মেনে তবে শুতে গেল। আজ কাল রাত্রি এখানে আসার পর থেকে আবিরের সাথে আর দেখা হয়নি। ট্রিনা রানী রাতে নিজের হাতে সুপ্তিকে ভরপেট খাইয়ে দিল। তারপর বৌমাকে নিয়ে এক বিছানায় শুয়ে পড়ল। সারা রাত বউ শাশুড়ির কেউ ঘুমালো না। দুজনই কত শত গল্প করে কাটালো, যেন কতদিনের চেনা জানা। ভোরের দিকে সুপ্তি ঘুমিয়ে গেল আর ট্রিনা রানী উঠে হাঁটতে চলে গেল। তাছাড়া আজ বৌভাত, বাড়িতে কত কাজ। দুপুরের আগে আগে সবিক দীপ্তিকে নিয়ে আবিরদের বাসায় বৌভাতের নেমন্তন্ন খেতে আসলো। সবিকের সাথে ওর একজন ক্লোজ বন্ধু এসেছে। ওরা এসে দেখলো আবির সুপ্তির বৌভাতের অনুষ্ঠান হয়ে গেছে। সবাই একসাথে খেতে বসেছে। ওরাও হাত মুখ ধুয়ে খেতে বসলো। বিকালের দিকে আবিরের ঘরটা বাহারি পদের ফুল কিনে এনে সাজালো সবিক ও ওর বন্ধু মিলে। আবির বাসায় নেই, একটু দরকারে শোরুমে চলে গেছে। রাত 8টার দিকে দীপ্তি সুপ্তিকে নিয়ে এসে আবিরের ঘরের কাঁচা ফুল দিয়ে সাজানো সুন্দর বিছানার মাঝখানে বসিয়ে দিল। সবিক কোনা চোখে বারবার সুপ্তিকে দেখছে। মনে মনে হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে ছেলেটা। অতিরিক্ত রাগে নিজের হাত নিজেরই কামড়াতে ইচ্ছে করছে। সবিক সতর্ক চোখে দরজার দিকে তাকালো। না, এখনো বউ আসেনি। যা করার এখনই করতে হবে। হাতে সময় কম। গলা পরিষ্কার করে নিয়ে স্বাভাবিক কণ্ঠে দীপ্তিকে বলল, তোমার না বেলি ফুল পছন্দ দীপ্তি? ব্যালকনিতে গিয়ে দেখো, ডোর গাছে অনেক বেলি ফুল
ফুটেছে, কিছু ফুল নিয়ে আসো যাও। দীপ্তি খুশি মনে হেলে দুলে ফুল আনতে চলে গেল। সবই গভীর মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বন্ধুকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, ব্রোর আগের বউটা ছিল আগুন সুন্দরী, একদম চোখ ধাঁধানো রূপ। এত সুন্দর বউ ফেলে ব্রো কেন যে একটা কালো মেয়েকে বিয়ে করতে গেল বুঝলাম না। এমন ভাবে কথাগুলো বলল সুপ্তি যে ঘরে আছে যেন ওরা দেখেনি। সবিকে সদ্য বলা কথাগুলো শুনে সুপ্তি চমকে উঠল। বুকের ভেতরে কি যেন কামড়ে ধরলো। চোখ তুলে তাকালো, চোখে একরাশ কৌতূহল। অস্ফুট স্বরে বলল, কি বললেন? সবিক সুপ্তিকে দেখে অবাক হবার ভান করে জিহ্বায় কামড় দিল। বলল, সরি বৌদি, কিছু বলিনি, এমনি মজা করছিলাম। না না, একটু আগে যেন কি বললেন? সবিকের বন্ধু বলল, বৌদিকে সত্যিটা লুকাচ্ছিস কেন? আজব, বলে দে। আচ্ছা আমি বলছি, আবিরদা আগে একটা বিয়ে করেছিল, যদিও এখন সেপারেশন চলছে। আপনি হলেন তার 2 নম্বর বউ। 2 নম্বর বউ কথাটা শুনতে কেমন যেন লাগলো। অনুভূতিটা কাউকে বলে বোঝানো সম্ভব না। যতটুকু মনোবল, আশা, ভরসা ছিল সব যেন এক নিমিষে ভেঙে গুড়িয়ে গেল। ভেতরে ভেতরে ক্ষয়ে গেল শক্তি। মানুষটা এত বড় ধোঁকা শক্তিকে দিতে পারলো? একবারও বুক কাঁপলো না? আগে বিয়ে করেছিল ভালো কথা, শক্তিকে তো একবার বিয়ের আগে জানাতে পারতো। কেন আগের বিয়েটা ভেঙেছিল? একবার কি বলা উচিত ছিল না? এখন কাকে দোষ দেবে শক্তি? আবিরকে না নিজের ভাগ্যকে? শক্তির মনটা ভেঙে ঘুরিয়ে দিয়ে ওরা সবাই চলে যেতে আননোন নাম্বার থেকে ফোন এলো শক্তির ফোনে। শক্তি বসে বসে নিঃশব্দ চোখের জল বিসর্জন দিচ্ছিল। চোখের জল মুছে ফোন রিসিভ করলো শক্তি। একটা চটপটে নারী কণ্ঠ বলল, হ্যালো, আপনি আবিরের দ্বিতীয় স্ত্রী বলছেন? শক্তি বহু কষ্টে এতক্ষণ কান্না আটকে রেখেছিল। এবার শাড়ির আঁচলে মুখ গুজে ফুফিয়ে কেঁদে দিল। নাক টেনে বলল, আপনি কে? আমি পাপড়ি, আমাকে তো চিনবেন না। একসময় আবিরের প্রথম স্ত্রী ছিলাম আমি। আমাদের তো একটা মেয়ে আছে। আবির প্রায় দেখা করে মেয়ের সাথে। মেয়েকে ভরণ পোষণ বাবদ টাকাও দেয়। আপনার বর ভাগ্য অনেক ভালো বুঝলেন। আবির অনেক কেয়ারিং হাজবেন্ড। সত্যি চোখের জল মুছে বলল, আবির এতই যখন কেয়ারিং হাজবেন্ড, তাহলে ছেড়ে গেলেন কেন আপনি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই। যাই হোক, আজ আপনাদের অনেক স্পেশাল একটা রাত, আর সময় নষ্ট করব না। ভালো থাকবেন, আবিরকে ভালো রাখবেন। আরেকটা কথা, আমার রিকোয়েস্ট বলতে পারেন। এই ব্যাপারে আবিরকে কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আমরা মাত্র 2 মাস সংসার করেছি, তারপর আমার কিছু ভুলের জন্য সেপারেশনে যেতে বাধ্য হয়েছে। তাছাড়া আবির স্বীকার করে না বাচ্চাটা ওর। আপনিই বলুন, এক ঘরে 2 মাস কাটিয়েছি আমরা। আবির কি মহাপুরুষ যে আমার কাছে আসবে না? ভালোবাসা না থাকুক, শারীরিক আকর্ষণ বলেও তো একটা ব্যাপার আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন। সত্যিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাপড়ি ফোন রেখে দিল। নতুন সম্পর্কের শুরুতেই বেশ শক্তপোক্ত ভাবে সন্দেহের বীজ শক্তির মনে বপন করে দিল। আবির রাত 10টার দিকে ঘরে এলো। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাঁটু মুড়ে শক্তির পাশে গিয়ে বসলো। হাতে ধরে রাখা চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলল, স্পেশাল চা তোমার জন্য, মা বানিয়েছে। শক্তি স্বাভাবিকভাবে চায়ের কাপটা হাতে নিল। খুব সাবধানে টেবিলে নামিয়ে রেখে আবিরের মুখের দিকে গভীর দৃষ্টি মেলে তাকালো। শক্তির ফোলা ফোলা চোখ দেখে আবির খুব অবাক হলো। বলল, আজকেও কেঁদেছ? শক্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ কেঁদেছি। আবিরের মনটা খারাপ হয়ে গেল। শক্তি বলল, আমি একটা প্রশ্ন করব? হ্যাঁতে অথবা নাতে উত্তর দিবেন প্লিজ। বলো কি প্রশ্ন? শক্তি মলিন কণ্ঠে বলল, আমি আপনার দ্বিতীয় স্ত্রী। আবির 1 সেকেন্ডও সময় নিল না, দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ। যতটুকু আশা, ভরসা, বিশ্বাস ছিল সব যেন এক নিমিষে কোথায় ভেঙে চুরে চুরমার হয়ে গেল। শক্তি হাতের তালু দিয়ে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল। আবিরের বুকে এক আঙ্গুল তাক করে ফুফাতে ফুফাতে বলল, আমায় এত বাজেভাবে ঠকালেন কেন আবির? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আবির চমকালো। শক্তির কান্নারত মায়াময় মুখের দিকে তাকিয়ে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এইমাত্র কি বলল শক্তি? আবির শক্তিকে ঠকিয়েছে? ও এই কথাটা কেন বলল? আবির সাহস করে কাপা হাতে
হাতে সুপ্তির মুখখানি আজলায় তুলে ধরলো। চোখের জল মুছিয়ে দিয়ে উদাস হয়ে বলল, তুমি কাঁদছো কেন সুপ্তি? সেদিনও ছিল ঝুম বৃষ্টিময় রাত, আজও হঠাৎ করে আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সেদিন আবিরের কোকিল কণ্ঠের গান শুনে সুপ্তির চোখে মুখে একরাশ মুগ্ধতা ঝরে পড়েছিল, আর আজ বিষণ্ণতায় ঘিরে ধরেছে। আবিরের আগের বউটা চলে না গেলে আবির হয়তো সুপ্তিকে জীবনে বিয়ে করতো না। তার মানে সুপ্তি আবিরের জীবনে সেকেন্ড অপশন, সেকেন্ড চয়েস। সুপ্তির আগে এই ঘর, এই মানুষটা অন্য কারো অতি আপন প্রিয়জন ছিল। সুপ্তি তো কারো জীবনে সেকেন্ড অপশন হতে চায়নি। তার চেয়ে বড় কথা, মানুষটা প্রথম বিয়ের কথা গোপন করে গেছে। তখন হঠাৎ সবিকের মুখে কথাটা শুনে খুব অল্প সময়ের জন্য উত্তেজিত হয়ে পড়েছিল সুপ্তি। ভেবেছিল সবিক তো সুপ্তিকে দেখতে পারে না, তাই বোধহয় এমনটা মিথ্যে করে বলছে। তারপর এলো ওই উড়ো ফোন কলটা। একটা মানুষ কেন বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যা কথা বলবে? এতে কি স্বার্থ লুকিয়ে থাকতে পারে? নাজুক মনটা নড়বড়ে হয়ে গিয়েছিল ঠিকই, তারপরও মনের কোথাও না কোথাও একটুখানি আশার আলো জেগেছিল। এই বোধহয় আবির এসে বলবে, যা শুনেছে সব কথা মিথ্যা। তুমি আমার জীবনের প্রথম নারী। সত্যি ভুল ছিল। মানুষটাকে জিজ্ঞেস করতে কি দৃঢ় কণ্ঠে বলে দিল, হ্যাঁ সত্যি নাকি তার দ্বিতীয় বউ। সত্যি চোখ দিয়ে অঝরে টপটপিয়ে জল ঝরে পড়ছে। আবির অধৈর্য হয়ে গেল, সত্যিকে জোর করে বুকে টেনে নিল। আবির ছেড়ে দিল না, আরো শক্ত করে গভীরভাবে সত্যির কোমর জড়িয়ে ধরল। সত্যির মাথা এসে ঠেকলো আবিরের বুকে। এই তো মানুষটার বুকের ভেতর শব্দ তুলে হৃদস্পন্দন দুকপুক দুকপুক করছে। সত্যি তো আবিরের দয়া চায়নি, চেয়েছিল একটু সম্মান, একটু ভালোবাসা। অথচ মানুষটা কত সহজে ধোকা দিল। আবিরের উষ্ণ স্পর্শ অসহ্য লাগছে সত্যির। মাথা ব্যথা ফেটে যাচ্ছে, চোখের জল বাদ মানছে না। সত্যির কান্না আবিরের সহ্য হলো না। সত্যিকে বুকের মাঝে চেপে ধরতেই সত্যি জোরে ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দিল। আবির ব্যালেন্স রাখতে পারল না, পড়তে পড়তে খাটের কোণা ধরে ফেললো। মরিয়া হয়ে বলল, তুমি এমন করছো কেন সত্যি? সত্যি হাত দিয়ে চোখের জল মুছে, আবার দু চোখ ভিজে ওঠে, আবার মুছে, আবার ভিজে ওঠে। সত্যি ব্যর্থ হয়ে চোখ মোছা বন্ধ করে দিল। দৃঢ় কণ্ঠে বলল, আমাদের বিয়ের আগে আপনার প্রথম স্ত্রীর কথা আমাকে একবার জানানো উচিত ছিল না? আপনি যতবারই আমার কাছে আসবেন ততবারই আমার মনে হবে আমি আপনার জীবনে সেকেন্ড অপশন, সেকেন্ড চয়েস। আবির অবাক হয়ে বলল, জানাইনি। সত্যি বলতে খুব কষ্ট হলো, গলা ভেঙে আসছে। তবুও থেমে থেমে বলল, জানিয়েছিলেন বুঝি? কই, আমি তো জানি না। বিয়ে করেছেন, বাচ্চা আছে, তারপরও প্রথম স্ত্রীকে কেন ছেড়ে দিলেন? বাচ্চাটার কথা ভেবেও কি সংসার করা যেত না? আবির অবাক হয়ে বলল, সত্যি এসব কি বলছো তুমি? আবল তাবল। বাচ্চা আছে মানে? মাথা ঠিক আছে তোমার? কে বলেছে তোমাকে আমার বাচ্চা আছে? সত্যি অন্যদিকে তাকিয়ে বলল, আপনার প্রথম স্ত্রী। হোয়াট? পাপড়ি? পাপড়ি তোমাকে ফোন দিয়েছিল? কবে, কখন? একটু আগে। ফোনে কল রেকর্ডিং অপশন চালু আছে। দেখি ক্লিপটা। সত্যি ফোনে কল রেকর্ডটা চালু করতে করতে আবির কাকে যেন ফোন দিল, তারপর কথা বলতে বলতে উঠে চলে গেল। দরজা খুলে দিতে আবিরের মা ঘরে এসে ঢুকলো। আবির দরজা বন্ধ করে দিয়ে মাকে সঙ্গে পেয়ে ঘটনা খুলে বলল। মাকে হাত ধরে সত্যির পাশে বসিয়ে দিয়ে বলল, মা তুমি সত্যিকে বলনি কেন আমি আগেও বিয়ে করেছিলাম? সেদিন সত্যি বাসায় ছিল না, কিন্তু আমি তোর বাবা মাকে বলেছিলাম, এও বলেছিলাম সত্যিকে যেন তোর বিষয়ে জানানো হয়। তারা না জানালে আমার কি দোষ? আমি তো আর জানি না। এত বড় কথাটা সত্যির কাছ থেকে ওর মা বাবা গোপন করে যাবে। সত্যি কল রেকর্ডটা বের করে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির খুব মনোযোগ দিয়ে দুজনের কথোপকথন শুনলো, তারপর বলল, এটা তো পাপড়ির কণ্ঠ না। আবির পুনরায় সে নাম্বারে ফোন দিল। নাম্বার বন্ধ দেখাচ্ছে। আবির দীর্ঘশ্বাস ফেলে মাকে বলল, মা তোমার কাছে পাপড়ির বাবার নাম্বার আছে? আছে। তাকে ফোন দাও। ফোন দিয়ে পাপড়ির বর্তমান ফোন নাম্বার দিতে বলো। ট্রিনা রানী ছেলের কথা মতো পাপড়ির বাবাকে ফোন দিয়ে পাপড়ির ফোন নাম্বার চাইলো। ভদ্রলোক প্রথমে গায়ে করলো, মেয়ের নাম্বার দিতে চাইলো না। ট্রিনা রানী কথার মার পেঁচে ফেলে পাপড়ির নাম্বার নিল। আবির পাপড়িকে
5-7 বার ফোন দেওয়ার পর পাপড়ি ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো। বলল, কে? আমি আবির। আবির ফোনটা লাউড স্পিকারে দিয়ে বলল, কেমন আছো পাপড়ি? আমাদের মেয়ে কেমন আছে? এত রাতে ফোন দিয়ে ফাজলামো করছো? আমাদের মেয়ে আবার কবে হলো? আবির সুপ্তির মুখের দিকে তাকিয়ে পাপড়িকে বলল, হবে না কেন? 2 মাস তো একসাথে এক ঘরে সংসার করেছি আমরা, না হওয়ার তো কিছু নেই। পাপড়ির মাথা আগুন ধরে গেল, চিৎকার করে বলল, ফাজলামো রাখো আবির। আমার সংসারে আগুন ধরানোর জন্য এই মিথ্যে অভিযোগ তুমি দিচ্ছ, তাই না? যেন আমার বর্তমান স্বামী আমাকে ভুল বুঝে ছেড়ে দেয়। তাহলে তুমি আমার সাথে বিয়ে হওয়ার পরও এক ঘরে এক বিছানায় থাকোনি, তাই বলতে চাইছো? এই জানোয়ার, তোর সাথে কবে ছিলাম রে আমি? তোকে তো 2 মাস ব্যালকনিতে আটকে রেখেছি এবং ঘরে এসে সারা রাত আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলেছি, যেন আমার বয়ফ্রেন্ড আমাকে ভুল না বোঝে। পাপড়ির কথা বলার ধরন দেখে সত্যি অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। এত উগ্র ব্যবহার কেন মেয়েটার? সব কথা যেন সত্যির মাথার উপর দিয়ে গেল। আবির ফোন রাখার আগে বলল, তুমি যদি এক বাপের মেয়ে হও তাহলে আমার যে টাকা পয়সা সোনাদানা চুরি করে নিয়ে পালিয়ে গেছো, ফেরত দিয়ে যেও। দেব না। কি করবি তুই? কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে ফোন কেটে দিল পাপড়ি। আবির পাপড়ির কথা শুনে বিদ্রুপ করে হাসলো। সত্যির দিকে তাকিয়ে বলল, যে তোমাকে ফোনে আমার বউ বলে পরিচয় দিয়েছিল আর যার সাথে আমি ফোনে এইমাত্র কথা বললাম, দুজনের কণ্ঠ কি এক? সত্যি? সত্যি মাথা নিচু করে ফেললো, বলল, না। আবির বলল, আমার জীবনে কোনো লুকোছাপা নেই সত্যি। পাপড়ি চলে যাওয়ার পর মেয়েদের প্রতি বিশ্বাসই উঠে গিয়েছিল আমার। কেমন জানো, মেয়ে দেখলেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যেত। অনেকদিন পর তোমাকে দেখে ভালো লেগেছে। মায়েরও তোমাকে খুব পছন্দ হয়েছিল। আমি আর দ্বিমত করিনি। লোককে মিথ্যা বলা, লোক ঠকানো এগুলো আমাদের স্বভাব না। আমার মা তো আমার ব্যাপারটা তোমার বাবা মাকে জানিয়েছিল, এখন তারা তোমাকে কেন জানায়নি সেটা তো আর আমরা জানি না। উত্তরটা তাদের কাছ থেকে জেনে নিও তুমি। আর মা তোমাকেও বলি, কেন এতদিন বিয়ে করতে চাইতাম না জানো? এইসব কাহিনীর জন্যই বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আমার। ট্রিনা রানী ছেলের মাথা হাত বুলিয়ে দিল, বলল, মাথা গরম করিস না বাবা, সত্যি ছোট মানুষ। কেউ হয়তো ওকে তোর ব্যাপারে না জানার ব্যাপারটা জেনে ইচ্ছে করে তোর নামে সত্যির কানে বিষ ঢেলেছে। তাছাড়া সত্যি হঠাৎ কথাটা শুনে রিয়াকশন দেবে, এটা তো স্বাভাবিক। ওর জায়গা আমি হলে হয়তো আমিও এমন করতাম। আর সত্যি তোমাকেও বলি, স্বামী স্ত্রীর মনোমালিন্য ঝগড়াঝাটি সবসময় স্বামী স্ত্রীর মাঝে গোপন রাখবা। ভুলেও যেন তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি না ঢুকে। ভুল বোঝাবুঝির জন্য আজ হয়তো তোমাদের সংসারটা ভেঙেও যেতে পারত। আর আবিরের নামে যখনই যা শুনবে সবার আগে আবিরকে প্রশ্ন করবা। যাই হোক, অনেক রাত হয়েছে। এত রাতে তোমার মা বাবাকে ফোন দিয়ে টেনশনে ফেলার কোনো দরকার নেই। সকালে কারণটা জেনে নিও। অনেক রাত হয়েছে, এখন দুজনে ঘুমাও। ট্রিনা রানী উঠে চলে গেল। যেতে যেতে বলল, আবির দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমা। আবির দরজা লাগিয়ে দিয়ে ব্যালকনিতে যেতে যেতে বলল, শালার কপাল আমার, এই পোড়া কপালে বাসন নেই। ধ্যাত। সত্যি দাতস্থ হতে সময় লাগলো, কিন্তু আবিরকে মন থেকে স্বামী হিসাবে সহজে মেনে নিতে পারল না। বারবার মনে হচ্ছে পাপড়ি ছেড়ে চলে না গেলে আবিরের জীবনে সত্যির কোনো জায়গা ছিল না। হয়তো সত্যির ভাবনাটা অন্যরকম হলেও পারত। আবির ব্যালকনিতে গিয়ে দোলনায় ধপাস করে বসে পড়ল। টিমটিমে হলদে আলোতে টিয়া পাখি আবিরকে দেখে ডানা ঝাপটে নেচে নেচে বলল, আবির, আবির, আবির। আবির হেসে দিল, বলল, তুই সুখে আছিস রে বিবিসি। মানব জীবনে জন্ম নেওয়া কি যে প্যারারে, এখন হারে হারে টের পাচ্ছি। বিয়ে করলাম 2, অথচ একটাও বাসর করতে পারলাম না। এটা কোনো কথা হলো? 2 বারই একই কাণ্ড। এই ব্যালকনিতে তোর পাশে বসে আমাকে রাত কাটাতে হচ্ছে। কি রে, তুই আবার আমার প্রেমে প্রেমে পড়লি নাকি আমার দুঃখ বিলাস দেখে? টিয়া পাখি ডানা ঝাপটে সারা খাঁচা ঘুরে ঘুরে বলল, আবির বৃষ্টি হচ্ছে, গান গাও, গান গাও। আবির হাত বাড়িয়ে গিটারটা টেনে নিল, কণ্ঠে দরদ ঢেলে গলা ছেড়ে সুর করে গান ধরল। সত্যি ধীর পায়ে হেঁটে এসে দরজা হেলান দিয়ে দাঁড়ালো। 2 চোখ বুজে আবিরের গানের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলো। একই সাথে অনুভব করলো শরীরে রোমাঞ্চকর শিহরণ জাগানো গাঢ়
ভেতরে। আবির বেখেয়ালে শক্তির দিকে এক পলক তাকালো। শক্তির মায়াবী মুখ, কাজল কালো, জলে টইটুম্বুর পদ্ম পুকুরের মতো টানা টানা চোখ, কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাধ্য চুলগুলো বড্ড টানছে আবিরকে। আবির উঠে দাঁড়ালো, এক পা দুপা করে হেঁটে গিয়ে ঘোর লাগা দৃষ্টিতে শক্তির মুখ পানে গভীর দৃষ্টি মেলে তাকালো। আবিরের এক আঙুল শক্তির কপাল স্পর্শ করতেই আবেশে দু চোখ বুজে ফেলল শক্তি। আবির শক্তির কপালে আঙুলের রেখা টেনে অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিল। হৃৎপিণ্ডে এত জোরে শব্দ তুলে দুকপুক করছে। আবির নিজেকে বুকে এক হাত চেপে ধরে দুটো গানের লাইন গুনগুন করে গেয়ে উঠল। মনে হয় আমি নেই আমাতে, হারিয়ে গেছি সেই তোমাতে। সমস্ত অভিমান অভিযোগ একপাশে সরিয়ে রেখে আবির শক্তির এক হাত আলতো করে ধরল। শক্তিকে দোলনায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। টিয়া পাখি ঠোঁট নেড়ে সুর করে বলল, আবিরের বউ ভালো, আবিরের বউ ভালো। আবির পাঞ্জাবির পকেট থেকে একটা গিফট বাক্স বের করলো। তাতে ছিল স্বর্ণ ও হীরের মিশেলে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা গলার হার। আবির নিজের হাতে হারটা শক্তির গলায় পরিয়ে দিল। আবিরের পুরুষালী হাতের স্পর্শ পেয়ে ভেতরে ভেতরে বেসামাল হয়ে যাচ্ছিল শক্তি। আবিরের উত্তপ্ত গরম নিঃশ্বাস শক্তির গলায় জোয়ারের ঢেউয়ের মতো আসছে পড়ল। আবির হাড় পরানোর বাহানায় চট করে শক্তির গলায় মুখ ডুবিয়ে দিল। শক্তির সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল, নিঃশ্বাসের গতিবেগ দ্বিগুণ বেড়ে গেছে। আবির দাঁত দিয়ে হাড়ের আংটা লাগিয়ে দেওয়ার সময় শক্তির গলায় গাঢ় চুমু এঁকে দিয়ে সরে গেল। অন্যদিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। আবিরের খুব বলতে ইচ্ছে করলো, তুমি আমার জীবনে দ্বিতীয় অপশন নাও শক্তি। তুমি আমার জীবনে প্রথম গা শিরশিরে উষ্ণ অনুভূতি জাগানো দ্বিতীয় বসন্ত। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাট এসে ওদের বারংবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে। কড়া বেলি ফুলের মাতাল করা গ্রানে মাতোয়ারা হয়ে গেল দুজন। সত্যি ধীর কণ্ঠে বলল, ঘরে যাবেন না? আবির উদাস হয়ে বলল, যেতে ইচ্ছে করছে না। সত্যি কি বলবে ভেবে পেল না। আবির বলল, তুমি যাও, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। সত্যি উঠে গেল না। আবিরের পাশে চুপটি করে বসে রইল। অনেকক্ষণ চুপ করে থাকার পর সত্যি বলল, সরি। সরি কেন? আমার অভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। সরিটা আমার বলা উচিত সত্যি। অবিবাহিত একটা মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি। কথা শোনাচ্ছেন? আবির বলল, যা সত্যি তাই তো বললাম, কিন্তু আমি যে অন্য কিছু শুনলাম। কি শুনেছো সত্যি? শুধু নামমাত্র বিয়ে করেছিলেন, এই কথাটা যদি পাপড়ির মুখে না শুনে আমার মুখে শুনতে, তুমি বিশ্বাস করতে? অনেস্টলি উত্তর দেবা, জানি না, তবে বিয়ের আগে কথাটা জানলে হয়তো আজকের রাতটা অন্যরকম হতো। আবির বলল, অন্যরকম বলতে? তুমি আমাকে বিয়েই করতে না, তাই না? আপনার কি মনে হয়? জানি না। সত্যি বলল, ঝগড়ার মুডে আছেন আপনি? আমি কোনো মুডেই নেই। তুমি ঘুমাও, যাও। আপনিও চলুন। চোখে ঘুম নেই, না থাকুক, তবুও শুয়ে থাকবেন। টিমটিমে হলদে আলোতে আবির সত্যির দিকে মোহাচ্ছন্ন হয়ে তাকিয়ে গাঢ় কণ্ঠে বলল, আগুন আর গিয়ে এক জায়গায় থাকলে এর পরিণাম কি হবে জানো তো? কি আর হবে? এতক্ষণও যখন কিছু হলো না, বাকি রাতটুকু ভরসা করা যায়। আবির নিঃশব্দ হাসলো। সত্যির আত্মবিশ্বাস দেখে ভালো লাগলো। বলল, আমি পুরুষ মানুষ শক্তি, মহাপুরুষ নই। তুমি মেন্টালি আপসেট হয়ে আছো, সময় নাও, আমাকে ভালো করে চিনো, জানো, তারপর না হয় দাম্পত্য জীবন শুরু করবো আমরা। অনেক রাত হলো, এবার যাও, ঘুমিয়ে পড়ো। আপনি যাবেন না? আবির অকপটে বলল, না। সত্যি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আবিরকে জোর করার ইচ্ছে থাকলো, সাহস পেল না, সংকোচ হচ্ছে খুব। আলতারাঙা নুপুর পরা পায়ে রিমিঝিমি ছন্দ তুলে ঘরে চলে গেল। বাইরে তখনও ঝুম বৃষ্টি। আবির মাথা বাঁকিয়ে শক্তির গমন পথের দিকে তাকিয়ে মনে মনে বলল, আর একটিবার বলেই দেখতে শক্তি, আমি ঠিকই তোমার পিছু পিছু ঘরে চলে যেতাম। শক্তি বিছানার ফুলগুলো একপাশে সরিয়ে রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ভালো লাগছে না, মনের ভেতর কেমন যেন গুমট বাঁধা কষ্ট অনুভব হচ্ছে। সবিকের বলা কথাগুলো কিংবা ওই উড়ো ফোন কলটা না এলে আজকের রাতটা হয়তো অন্যরকম সুন্দর হতে পারত। বাবা মাকে এর জবাব দিতে হবে। কেন এত বড় একটা সিদ্ধান্ত সত্যির অগোচরে নিল তারা? আজ যদি সত্যি জেনে শুনে আবিরকে বিয়ে করত,
তাহলে হয়তো এমন কিছুই হতো না। মা সারা জীবন সুপ্তির ব্যাপারে উদাসীন থেকে গেল। সেই ছোটবেলা থেকে সুপ্তির কিসে ভালো কিসে মন্দ না জিজ্ঞেস করে হুটহাট সুপ্তির ঘরে সবকিছু চাপিয়ে দেয় মা। কখনো প্রতিবাদ করা হয়নি, সবসময় মনের কষ্ট বুকে চেপে রেখে নীরব চোখের জলে বালিশ ভিজিয়ে অভ্যস্ত সুপ্তি। সুপ্তির বান্ধবী নিতা তো প্রায়ই বলে, তোর মা অনেক লোভী আর স্বার্থপরী সুপ্তি। তাছাড়া কোনো মা বড় মেয়ের বিয়ে ভেঙে যাওয়া ছেলের সাথে ছোট মেয়ের বিয়ে দেয়? শুধু ভালো চাকরি আর পাঁচতলা বাড়িটাই দেখলো, ঐশ্বর্যের পেছনে লুকিয়ে থাকা তাদের কুৎসিত মনটা দেখতে পেল না। এই নিয়ে না একদিন আবার আফসোস করতে হয়। সুপ্তি বকে ধমকে নিতাকে সবসময় থামিয়ে দিত। এখন মনে হচ্ছে নিতা ঠিকই বলতো। সবিকের দু চোখে ঘুম নেই, পাশেই দীপ্তি বেঘরে ঘুমাচ্ছে। সবিক দীপ্তির ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুলসজ্জার রাতের পর আর দীপ্তিকে আপন করে পাওয়া হয়নি। দীপ্তি অনেকদিন অসুস্থ ছিল। দীপ্তিকে অসুস্থ অবস্থায় রেখে সবিককে কর্মক্ষেত্রে চলে যেতে হয়েছে। আজই আবির সুপ্তির বিয়ে উপলক্ষে প্রথমবার বাড়ি এলো। দীপ্তি এখন সুস্থ। সবিক মন চাইলেই দীপ্তিকে কাছে টানতে পারে, কিন্তু অবুঝ মনের ভেতরেই তো ঘূর্ণিঝড়ের ভয়াবহ তোলপাড় চলছে। দীপ্তিকে আপন করে পাওয়ার কোনো আশা বা আকাঙ্ক্ষায় কাজ করছে না। যে বিষ সুপ্তির কানে ঢেলেছে সবিক, মনে তো হয় না সহজে আবিরকে কাছে আসতে দেবে। যে জেদি মেয়েরে বাবা, তারপরও ব্রো যদি জোর করে সুপ্তির কাছে যায়। ভাবনাটা মনে আসতে অসহ্য বিদঘুটে অনুভূতি হলো সবিকের। সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিতে ইচ্ছে করছে। খুব জানতে ইচ্ছে করছে ওই বন্ধ ঘরের ভেতর এই মুহূর্তে ঠিক কি কি চলছে, কিন্তু কিভাবে সম্ভব? সকাল না হওয়া পর্যন্ত এভাবে ছটফট করে কাটাতে হবে, উপায় নেই। সুপ্তির মায়া মায়া কোমল মুখখানি চোখের পাতা ভেসে উঠতে সবিক পাগল পাগল হয়ে যায়। দিন দুনিয়া অসহ্য মনে হয়। এত অস্থিরতা নিয়ে শুয়ে থাকা যায় না। সবিক উঠে বসলো। হাত বাড়িয়ে জলের বোতলটা টেনে নিয়ে অর্ধেক বোতল জল ঢক ঢক করে গলায় ঢাললো। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। পাশে শুয়ে থাকা ঘুমন্ত দীপ্তিকে দেখে মাথায় ভয়ঙ্কর সব ইচ্ছেরা ভর করলো। আচ্ছা, এখন যদি দীপ্তিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে সবিক, তাহলে কি হবে? সুপ্তি নিশ্চয়ই বরের সাথে ঘুমিয়ে না থেকে দৌড়ে বেরিয়ে আসবে। সবিক চিন্তিত ভঙ্গিতে হাতে হাত ঘষে সারা ঘর পায়চারি করছে। ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। কে জানতো সুপ্তিকে অন্য কারো পাশে দেখলে সহ্য করতে পারবে না সবিক। বুকের ভেতর আত্মদহনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এই মেয়েটা সবিককে উন্মাদ করে দিয়েছে। সুপ্তিকে সারা জীবনের জন্য পাওয়ার বাসনা মাথাচাড়া দিয়ে উঠছে। সেই সাথে আফসোসের পাল্লা ভারী হচ্ছে, অনুভূতি তীব্র হচ্ছে। সারাটা রাত ছটফট করলো সবিক। খুব ভোরে উঠে দেখলো মামি উঠে হাঁটতে চলে গেছে। দুজন বুয়া রান্নাঘরে কাজ করছে, আর কেউ ওঠেনি। পুরো বাড়ি নীরব শুনশান। শুধু থেকে থেকে বাসন কোসনের টুংটাং শব্দ কানে ভেসে আসছে। সবিক সোফায় বসে বসে লাইটার দিয়ে নিজের হাতের লম্বা পশমে আগুনে তা দিচ্ছে। পশম পড়ছে, কেমন পশম পড়া বিকট গন্ধ। সেই গন্ধ শুকতে বেশ লাগছে। সবিক ঘন্টার পর ঘন্টা সোফায় এক ধ্যানে বসে রইল। ক্ষীণ দৃষ্টি সিঁড়ির দিকে স্থির। ওই পথটুকু দিয়েই তো সুপ্তি নেমে আসবে। সবিক শুধু সুপ্তির মুখের অভিব্যক্তি দেখতে চায়। সবিকে নিরাশ করলো না সুপ্তি। বোধহয় স্নান করেছে। কোমর ছুঁই ছুঁই ভেজা চলে টপটপিয়ে জল ঝরে পড়ছে। পরনে পাট ভাঙা খয়েরি রঙের শাড়ি, সুখী সুখী মুখ। সবিকের পিলে চমকে উঠল। তড়াক করে উঠে দাঁড়ালো। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। ঘরে এসি চলছে, তবুও কুলকুল করে ঘামছে সবিক। আশ্চর্য, সত্যি সকালে স্নান করেছে কেন? সত্যি নেমে আসতেই সবিক খেয়াল করলো চওড়া সিটিভর্তি লাল রঙের সিঁদুর পড়েছে সত্যি। কপালের মাঝখানে একটা লাল টিপ। এক রাতে মেয়েটার সৌন্দর্য যেন শতগুণ বেড়ে গেছে। সবিকের বুকের ভেতর ভূমিকম্প শুরু হলো। পা দুটো অসম্ভব কাঁপছে, মাজা ঝিমঝিম করছে। মনে যতটুকু আশা ভরসা ছিল, আবিরকে ভেজা চুলে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে নিচে নামতে দেখে সবিক ধপ করে সোফায় বসে পড়ল। এত বড় প্রতারণার পরও
সুপ্তি কেন নিজের কোমল শরীর ব্রোকে স্পর্শ করতে দিল? সুপ্তিকে অন্যরকম ভেবেছিল সৌভিক, নাকি ব্রো জোর করে? আর ভাবতে পারে না সৌভিক, মাথা ফাঁকা ফাঁকা লাগে। আবির পাশে বসতে সৌভিক রসিকতার সুরে নিচু কণ্ঠে বলল, কেমন এনজয় করলে ব্রো? আবির মনে মনে বলল, আর এনজয়? দুইজন দুই প্রান্ত ঘুমিয়েছিলাম। মুখে বলল, দারুণ। আবিরের মুখে লাজুক হাসি দেখে সৌভিক মনে মনে জ্বলে উঠল। কত কাঠখড় পুড়িয়ে সুপ্তির মনে সন্দেহের বীজ বপন করেছিল সৌভিক, সব কষ্ট বিফলে গেল। ব্যাপার না, সময় সৌভিকেরও আসবে, তখন সুপ্তিকে ভালো করে বুঝিয়ে দেবে সৌভিককে নিরাশ করার ফল কতটা ভয়ানক। সকালে জলখাবার খেয়ে সুপ্তি ঘরে চলে গেল। ঘরটা বুয়া এসে এর মধ্যে সুন্দর পরিপাটি করে গুছিয়ে দিয়ে গেছে। সুপ্তি ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। টিয়া পাখি সুপ্তিকে দেখে লাল রঙা ঠোঁট দুটো নেড়ে মিষ্টি সুরে বলল, আবিরের বউ, আবিরের বউ, কথা কও। সুপ্তি লাজুক হাসলো। বেলি ফুলের সুগ্রামে চারপাশ মাতোয়ারা। মাকে ফোন দিল সুপ্তি। মা বোধহয় রান্নাঘরে ছিল, ফোন ধরতে একটু দেরি হলো। সুপ্তির ফোন কল পেয়ে সুবর্ণা রানীর মুখে হাসি ফুটে উঠল। রিসিভ করে বলল, কেমন আছিস মা? সুপ্তি নিঃশব্দ হাসলো, চোখে জল টলমল করছে। বলল, ভালো থাকার জন্যই তো বিয়ে দিয়েছো মা। সুবর্ণা রানী আহত হলেন। বলল, এভাবে বলছিস কেন সুপ্তি? আপদ বিদায় করে এখন তোমরা সুখে আছো তো মা? ভালোই হয়েছে, যৌতুক লাগেনি। কি হচ্ছে সুপ্তি? কেউ কিছু বলেছে তোকে? কে কি বলবে মা? যেখানে নিজের মা হই এত বড় কথাটা আমার কাছে গোপন করে গেলে। কি গোপন করেছি আমি? আবির আগেও বিয়ে করেছিল, আমাকে জানাওনি কেন? ও, এই ব্যাপার। আরে, আগের বউটা ছিল বজ্জাত, শুধু বিয়েই করেছে, সংসার হয়নি। বিশ্বাস কর, সংসার না হোক অন্তত বিয়ের আগে আমাকে জানাতে পারতে। একজন সদ্য বিবাহিত মেয়ে হঠাৎ কথাটা জানলে কেমন অনুভূতি হয় ও তুমি বুঝবে না মা। আর বুঝেই বা কি করবে? আমি তো তোমাদের আপন মেয়ে নই, তোমার দাদার মেয়ে। সত্যি এত বড় কথাটা তুই বলতে পারলি? কিসের কমতি রেখেছি আমি তোকে? বৌদি মারা যাওয়ার সময় তুই ছিলি 6 মাসের কোলে। দাদা গো ধরলো আর বিয়ে করবে না। এই আমার তখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি তোকে নিজের কাছে এনে রাখলাম। নিজের মেয়ের পরিচয় আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করেছি। হ্যাঁ করেছ, তবে টাকাটা সবসময় আমার বাবাই পাঠাতো। সেই টাকার জোরে লোক দেখানো ভালোবেসেছো তোমরা আমায়। আমার বাবার ব্যাংকে রেখে যাওয়া টাকা দিয়ে তুমি দীপ্তিকে ধুমধাম করে বিয়ে দিলে। আমি কখনো অমত করেছি? করিনি। তারপর আমাকে না জানিয়ে বিবাহিত একটা ছেলের সাথে কেন আমাকে বিয়ে দিলে মা তুমি? মুখ সামনে কথা বল সত্যি, বড় বলি ফুটেছে আজ তোর। তোর ভালোর জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীপ্তির থেকে তো শ্বশুর বেশ অবস্থা সম্পূর্ণ, তাছাড়া তারা যৌতুক নেবে না। আর তুই টাকার খোটা দিচ্ছিস আমাদের। আর তোকে যে পেলে পুষে কষ্ট করে মানুষ করেছি। বললাম তো মা, টাকাকে ভালোবেসে আমাকে পেলে পুষে বড় করেছো তুমি। আমাকে মানুষ করার পেছনেও তোমার স্বার্থ লুকিয়েছিল। বাহ, তোর সুখের জন্য একটা বিষয় গোপন করে বিয়ে দিয়েছি দেখে তুই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস। এই যে তুমি দীপ্তিও আমাকে সবসময় দুই নজরে দেখতে, বৈষম্য করতে, আমি কি কখনো কিছু বলেছি তোমায়? কিংবা কোনো অভিযোগ করেছি? করিনি মা, হয়তো জীবনেও করতাম না। কিন্তু এত বড় সত্যিটা তুমি কেন আমাকে লুকালে মা? এই ব্যাপারটা সবাই জানে, তোমার ছোট মেয়ে দীপ্তিও জানে, অথচ আমি জানি না। ব্যাপারটা কেমন হয়ে গেল না মা? তুই হঠাৎ কথাটা শুনেছিস দেখি হয়তো এভাবে আমার সাথে চড়া মেজাজে কথা বলছিস, কিন্তু একদিন বুঝবি আবির কতটা ভালো ছেলে। আবির শত ভালো ছেলে হোক মা, ওকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যেখানে তোমরা আমার রক্তের সম্পর্ক হয়ে কথাটা গোপন করে গেলে, সেখানে আবির তো পরের ছেলে। ওদের কাছে আমার কি দাম থাকলো মা? তুই
তুই বেশি বুঝিস শক্তি। আমি বেশি বুঝি না মা, তুমি সবসময় এক লাইন বেশি বোঝো। তোমার এই বেশি বোঝার জন্য একদিন আমাদের সবার জীবন এলোমেলো হয়ে যাবে, মিলিয়ে নিও। শক্তি ফোন রেখে শাড়ির আঁচলে চোখের জল মুছে নিল। সামনে ঘুরে দাঁড়াতে আবিরকে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল শক্তি। মাথা নিচু করে বলল, কখন এসেছেন? আবির মলিন হাসলো, বলল, অনেকক্ষণ। শক্তি আর কিছু বলল না, আবিরকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। আবির পিছু ডাকলো, বলল, শোনো। শক্তির পা জোড়া থেমে গেল, মাথা ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। ইশারায় কি? আবির বলল, তুমি বোধহয় আমাকে এখনো মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারছো না শক্তি। ও, সব কথা শুনে ফেলেছেন তাহলে? আবির আবারও নিঃশব্দ হাসলো, বলল, সরি, তুমি তোমার মায়ের সাথে কথা বলছিলে, আমি ডিস্টার্ব করতে চাইনি। ভালো, এখনো সময় আছে শক্তি। শক্তি চোখ তুলে তাকালো, বলল, কিসের সময়? আবির অন্যদিকে তাকিয়ে দু চোখ বন্ধ করে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাওয়ার সময়। শক্তি থমকে উঠল, অস্পষ্ট স্বরে বলল, বুঝলাম না। আবিরের চোখ দুটো লাল হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কারো দয়া চাই না শক্তি। এই যে তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারোনি, হয়তো আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো। ব্যাপার না, আমরা এখনো যেহেতু দাম্পত্য শুরু করিনি, তুমি অন্য কাউকে নিয়ে ভাবতেই পারো। শক্তি হাসলো, আবিরের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, দাম্পত্য শুরু না হোক, আমাদের বিয়ে তো হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করি, তাহলে সে হবে আমার দ্বিতীয় অপশন, যেমন আমি আপনার দ্বিতীয় অপশন হয়েছি। আপনিও আমাকে ঠকাননি। যদি কেউ ঠকিয়ে থাকে, সে হলো আমার পরিবার। তাদের সাথে রাগ করে আমি কেন আপনাকে ছেড়ে যাব? এই যে আপনার হাত থেকে আপনার দেওয়া স্মৃতিবর্তী সিঁদুর রাঙিয়ে আপনার বউয়ের পরিচয় এই বাড়িতে নতুন বউ হয়ে ঢুকেছি। যদি কখনো আপনাকে ছেড়ে চলে যাই, তাহলে আমি যাব না, আমার মরদেহ যাবে। একবারে চির বিদায় নিয়ে সসম্মানে এসেছি, সসম্মানে চলে যাব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চোখের জল লুকাতে তাড়াহুড়ো করে বাথরুমে চলে গেল শক্তি। জলের কল ছেড়ে দিয়ে মুখে কাপড় গুজে অঝরে কাঁদতে লাগলো। আবির তখনও স্তব্ধ হয়ে ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছে। শক্তির শেষের কথাগুলো আবিরের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে, সেই সাথে মনটা পুলকিত হলো খুব। আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর যাই হোক, শক্তি জীবনেও আবিরকে ছেড়ে যাবে না। আর শক্তিকে ভালো রাখার জন্য আবিরের একার ভালোবাসাই যথেষ্ট। সবিক দীপ্তিকে নিয়ে দুটো দিন আবিরদের বাসায় থেকে গেল। চলে যাওয়ার আগের দিন রাতে একসাথে সবাই খেতে বসেছে। সবিক খেতে খেতে আবিরকে উদ্দেশ্য করে বলল, ব্রো, হানিমুনে যাবে না? আবির আনমনে বলল, দেখি। সবিক বলল, দেখি কি, আমরাও এখনো যাইনি, চলো একসাথে গিয়ে কোথাও থেকে ঘুরে আসবো। আবির বলল, একসাথে যাব কেন? সবিক শক্তির দিকে এক পলক তাকালো, চোখ সরিয়ে নিয়ে মুখে হাসি টেনে বলল, আমরা নিউ কাপল, ঘুরতে যখন যাব একসাথেই যাই, সমস্যা কি? দেখি শক্তি কি বলে, পরে তোকে জানাবো। সবিক আগেই দীপ্তিকে উস্কে দিয়েছে। চোখের ইশারায় দীপ্তিকে কিছু বলতেই দীপ্তি শক্তির হাত টেনে ধরে এক কোণায় নিয়ে গেল। বলল, প্লিজ দিদি, না করিস না, আমরা একসাথে ঘুরতে যাব। সবিকের সাথে একা কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার খুব ভয় লাগে। শক্তি অবাক হয়ে বলল, ভয় লাগে কেন? দীপ্তি চোখ নামিয়ে নিল। দিদিকে সবিকের ব্যাপারে সত্যিটা বলতে পারল না। কি হবে বলে? শুধু শুধু দুটো সংসারে অশান্তির সৃষ্টি হবে। তাছাড়া সবিক ওই ব্যাপারটার জন্য অনেকবার দীপ্তির কাছে ক্ষমা চেয়েছে। বন্ধ ঘরে দীপ্তির পা পর্যন্ত ধরেছে। বন্ধুরা নাকি জোর করে কিসের ওষুধ খাইয়ে দিয়েছিল। সেই বিশেষ ওষুধ খেয়ে সবিক নিজের মাঝে ছিল না, কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তাছাড়া নিজের বিয়ে করা বউয়ের সাথে অমানবিক পশুর মতো আচরণ করে কেউ। তারপর থেকে এক ঘরে থাকলো, আর কখনো দীপ্তিকে কষ্ট দেয়নি সবিক। আর না,
কাছে এসেছে। যেহেতু মানুষটা ভুল করে ক্ষমা চেয়েছে, একবার ক্ষমা করাই যায়। কিন্তু অত দূর মানুষটার সাথে একাকী ঘুরতে যাওয়ার সাহস পাচ্ছে না। আবার ঘুরতে যেতে ইচ্ছে করছে খুব। সাথে দিদি গেলেই বরং ভালো হবে, ঘুরে বেড়ানো হবে, আবার সবই উল্টাপাল্টা কিছু করতেও পারবে না। দীপ্তির মোটা মাথায় এত থেকে সুবুদ্ধি আর উদয় হলো না। সত্যি খেয়াল করেছে, বিয়ের পর থেকেই দীপ্তির মনটা বিষণ্ণ হয়ে থাকে। আগের মতো মুখে হাসিও লেগে থাকে না, সবসময় আনমনা হয়ে থাকে। দীপ্তির দিকে তাকিয়ে বড্ড মায়া লাগলো। তাছাড়া সত্যি তো আর একা যাবে না, সাথে আবিরও যাবে। দীপ্তি কত উচ্ছ্বাস নিয়ে আবদার করেছে, ছোট বোনটাকে নিরাশ করতে ইচ্ছে করলো না। দীপ্তির মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে স্মিত হাসলো সত্যি। বলল, যখন যাই তোকে সাথে নিয়ে যাব, টেনশন করিস না। দীপ্তি আহ্লাদে আটকানো হয়ে বলল, যখন যাই না দিদি, খুব শীঘ্রই যাব, প্লিজ। এত তাড়া কিসের? বাহারে, বিয়ের আগে মা আমাদের দুই বোনকে কোথাও ঘুরতে যেতে দিছে? কত স্কুল পিকনিক, কলেজ ট্যুর, অথচ মা আমাদের কোথাও যেতে দিত না। শুধু বলতো, বিয়ে হোক, বরের সাথে ঘুরো। আজ যখন সুযোগ এসেছে, হাতছাড়া করবো কেন? সত্যি একটু ভেবে বলল, তাও ঠিক। চীনা রানী বলল, সবই তো ঠিকই বলেছে আবির, কোথাও থেকে একটা ট্যুর দিয়ে আয়, মন রিফ্রেশ হবে। আর কটা দিন যাক মা, দেখ সত্যির সাথে কথা বলে। রাতের খাবার খেয়ে আবির সত্যি ঘরে চলে গেল। ঘরের দরজা বন্ধ করে আবির বলল, যাবে নাকি ঘুরতে? যাওয়া যায়। আবির বলল, কোথায় যাবে? আপনার যেখানে ইচ্ছে। আচ্ছা, সবিকা দীপ্তিকাও সাথে নেই, কি বলো? আচ্ছা। আবির বালিশ নিয়ে ব্যালকনির দিকে যেতেই সত্যি পিছু ডাকলো, শুনুন। আবির ঘুরে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, কি? সত্যি নিচু কণ্ঠে বলল, বিছানায় ঘুমান, আমার কোনো অসুবিধা হবে না। আবির পা টিপে টিপে হেঁটে এসে বিছানার এক পাশে শুয়ে পড়ল। সত্যিও বিছানার অপর পাশে শুলো। আবির হাত বাড়িয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিল। ব্যালকনিতে টিমটিমে হলদে আলো জ্বলছে, বাতাসের সাথে বেলি ফুলের সুঘ্রাণ ভেসে আসছে। সারা ঘরে নিভু নিভু আলো। পিনপত নীরবতার মাঝে থেকে থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অসাবধানে হয়তো শক্তির হাতের সাথে আবিরের হাতের স্পর্শ লেগেছে। দুজনই অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল। ভালোবাসার মানুষটার চোখের সামনে থেকেও ভালোবাসতে না পারার যন্ত্রণা যে কতটা ভয়ানক হয়, এই ব্যথা না যায় স, না যায় মুখে ক। আবির অনেক চেষ্টা করেও নিজের কামক পুরুষত্বকে আটকে রাখতে পারল না। মন ও মস্তিষ্কের নীরব যুক্তিতর্কে মস্তিষ্কের পরাজয় হলো। মন জিতে গেল। আবির হাত বাড়িয়ে শক্তিকে কাছে টেনে নিল। শক্তির নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে এলো। মুখে কিছু বলতে চাইলো। আবির একটা আঙুল শক্তির অধরে রাখলো। ইশারায় চুপ থাকতে বলে সামান্য ঝুঁকে শক্তির কপালে কপাল ঠেকালো। নাকে নাক ঘষে আবেশে বুঝে আসা কণ্ঠে বলল, সরি শক্তি, আমার বেহায়া পুরুষত্বকে আমি আটকে রাখতে পারলাম না। শক্তি চোখ নামিয়ে নিল। বুকের ভেতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। শক্তির অধরে অধর মিলাতে শক্তি বেসামাল হয়ে আবিরকে দুহাতে আঁকড়ে ধরল। বুকের ভেতর কামনার অনাবিল সুখ সুখ অনুভূতি। কে যেন বলেছিল, দুটি নরনারীর নতুন দেহ নির্জনে থাকলে বেশিক্ষণ সংযমী হয়ে থাকতে পারে না, ঠিকই অঘটন ঘটে যায়। মনে ভালোবাসা না থাকুক, শারীরিক আকর্ষণ তো আছে। আবিরের অসহ্য ভালোবাসায় একটু একটু করে সমুদ্রের ঢেউ তোলা স্বচ্ছ জলে ভেসে গেল শক্তি। এত সুখ, এত আদর, এত ভালোবাসা পায়ে ঠেলার সাধ্য। শক্তির নারী শরীরের গভীরে মাদকতা ছড়িয়ে দিতে দিতে আবির মুখ তুলে তাকালো। শক্তির নিঃশ্বাস ক্রমশ ভারী হচ্ছে। বুকের ভেতর তীব্র সুখ সুখ জ্বলনি। মনে বা শরীরে আবিরকে বাধা দেওয়ার কোনো জোর নেই। যা হচ্ছে হোক, মানুষ একভাবে ভেবে রাখলে কি হবে? বিধাতার ভাবনা সম্পূর্ণ অন্যরকম। শুনশান রাতের আধারে নিস্তব্ধতাকে সাক্ষী রেখে ওরা এক নতুন ভালোবাসার রঙিন দুনিয়ায় বিচরণ করলো। আবিরের অনাবিল ভালোবাসায় স্নিগ্ধ হলো শক্তি। আবির ওকে স্বর্গ সুখের সন্ধান দিল, সেই সাথে দিল স্বস্তি। রাতের আধার একটু একটু করে কেটে যায়, দিনের আলো ফুটে। পাখিরা মনের সুখে কিচিরমিচির করে গাছ
গাছে গাছে বাসি ফুল ঝরে গিয়ে নতুন করে ফুল ফোটে। আবিরের ঘুম ভেঙে যায়। সত্যি আবিরের বুকের ভেতর মুখ গুজে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখখানি জুড়ে সুখী সুখী আভা। আবির সত্যির কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে গাঢ় চুমু এঁকে দিল। ফিসফিস করে বলল, তুমি আমার জীবনে হঠাৎ আসা দ্বিতীয় বসন্ত। আমি তোমায় ভালোবাসি সত্যি। সকালে চকচকে সোনালি রোদ্দুর জানালার ফাঁক গলে সত্যির ঘুমন্ত চোখে মুখে রোদের সোনালি আভা লুটিয়ে পড়েছে। সত্যি ঘুম ঘুম চোখে মিটি মিটি করে তাকালো তখনও আবির সত্যির মুখের উপর সামান্য ঝুঁকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যির চোখে চোখ পড়ল। আবির মাথা চুলকে লাজুক হাসলো, তবে সরে গেল না। সত্যির ঠোঁটের কোণে একটুখানি মিষ্টি হাসি ফুটে উঠল। গতকাল রাতের কথা মনে পড়তে লজ্জায় সারা গা কাঁটা দিয়ে উঠল। চোখ নামিয়ে নিল। আবির আবারও নিঃশব্দ হাসলো। সত্যির গালে নিজের গাল ঘষে দিল। আবিরের গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। সত্যি ব্যথা পেয়ে মৃদু শব্দ তুলে আহ বলে উঠতেই দুজনেই হেসে ফেলল। সত্যির পরনের শাড়ি এলোমেলো কুচকানো, মাথার চুল এলোমেলো। এলোমেলো চুলে সত্যি ব্যস্ত হাতে হাত খোপা বাঁধলো। আবির ওইভাবেই সত্যিকে পাঁচকলা করে কোলে তুলে নিল। সত্যি আবিরের গলা জড়িয়ে ধরে নিচু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। ওহো, ছাড়বো না। আবির আর একটু নিবিড় ভাবে নিজের সাথে চেপে ধরল সত্যিকে। ব্যালকনিতে নিয়ে গিয়ে আলতো করে দোলনায় বসিয়ে দিল। নিজেও সত্যির পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। সত্যির হাঁটুতে নিজের মাথা রেখে বসে রইল অনেকক্ষণ। না চাইলেও সত্যির এক হাত আবিরের মাথায় রাখলো। এক মনে আবিরের মাথার বিলি কেটে দিল সত্যি। আবির আবেশে চোখ বন্ধ করে সত্যির শরীরের মাদকতা মেশানো মেয়েলি ঘ্রাণ নিঃশ্বাসের সাথে টেনে নিল। টিয়া পাখি ওদের দিকে তাকিয়ে সুর করে বলল, আবিরের বউ, আবিরের বউ, কথা কও, কথা কও। আবির দুষ্টুমি করে বলল, বউটা আমার বিবিসি, শুধু শুধু তোর সাথে কথা বলবে কেন? টিয়া পাখি বোধহয় মনক্ষুণ্ণ হলো। ধারালো সুরে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির কিছু সদ্য ফোটা বেলি ফুল তুলে এনে সত্যির এলোমেলো করা হাত খোপায় যত্ন করে গুজে দিল। আবিরের গরম নিঃশ্বাস সত্যির ঘাড়ে উপচে পড়ছে। আবির এক হাত দিয়ে সত্যির কোমর চেপে ধরল, আরেক হাত সত্যির গলার সামনে দিয়ে এনে কাঁধে রাখলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ সত্যি। সত্যির নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে এলো। কাপা কণ্ঠে বলল, কেন? উপভোগ্য সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। স্মৃতিতে এই রাতটা আজীবন জীবন্ত হয়ে থাকবে। কখনো এই রাতটাকে ঘিরে তোমার প্রথম স্পর্শ, প্রথম আদর, প্রথম গা শিরশিরে অনুভূতি জাগানো অনুভব ভুলে যাব না। সত্যি লজ্জা পেল। অন্যদিকে তাকিয়ে লাজুক হাসলো। সারা সকাল একজোড়া সদ্য বিয়ে হওয়া কপত কপতে ব্যালকনিতে বসে বেলি ফুলের সুবাস মেখে আদরে আবেশে মিলেমিশে টিয়া পাখির সাথে গল্প করে কাটিয়ে দিল। বেলা 10টার দিকে স্নান সেরে নিচে নামতে সত্যির খুব লজ্জা লাগছিল। আবির সত্যির একটা আঙুল নিজের আঙুলে পেঁচিয়ে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ট্রিনা রানীর এই মধুর দৃশ্য দেখে দু চোখ জুড়িয়ে গেল। বিড়বিড় করে বলল, দুজনের লাজুক লাজুক হাসি খুশি চোখ মুখ দেখে তো মনে হচ্ছে মিলমিশ হয়ে গেছে। ঠাকুর ওদের তুমি সারা জীবন এভাবেই বেঁধে রেখো। আবির এসে মায়ের পাশে বসলো। বলল, খিদে লাগছে মা, সত্যিকে নিয়ে টেবিলে গিয়ে বসো, বুয়া খাবার দেবে। তুমি খাবে না? খেয়েছি। বাবা, তোর বাবা আমাকে ছাড়া কখনো খায়? ওনার জন্যই তো তোদের ফেলে খেয়ে উঠেছি। সত্যির খুব ভালো লাগলো। এই বয়সে দুজনের কত মিল। ট্রিনা রানী বলল, মামনি বলুন না, খেয়ে দিয়ে একটু কষ্ট করে তোমার স্পেশাল চাটা বানিয়ে দিও তো মা। আচ্ছা। আবির বলল, আমার জন্য 1 কাপ প্লিজ। সত্যি হেসে ফেলল। মাথা নেড়ে আচ্ছা বলল। আবির সত্যি পাশাপাশি খেতে বসলো। এই বাড়িতে আসার পর থেকে সত্যিকে কোনো কাজ করতে হয় না। নতুন বউ সারাক্ষণ ঘরে শুয়ে বসে কাটালে কেমন দেখা যায়? চক্ষু লজ্জারও তো একটা ব্যাপার আছে। সত্যি আগ বাড়িয়ে কাজ করতে গিয়েছিল। ট্রিনা রানী রান্নাঘর
সুপ্তির হাত ধরে নিয়ে এসেছে। তারপর সারা দুপুর গল্প করে কাটিয়ে দিয়েছে। বিনয়ের সাথে বলেছে, তুমি এই বাড়ির বউ সুপ্তি, তুমি সারাক্ষণ আবিরের সামনে সেজেগুজে টিপটপ হয়ে থাকবা, যেন আমার ছেলে সারাদিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে এসে তোমার স্নিগ্ধ কোমল মুখখানি দেখলেই প্রশান্তিতে দু চোখ জুড়িয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আবিরের ভালো মন্দ দেখবে, আবিরের দু একটা পছন্দের খাবার মন চাইলে রান্না করে দেবে, এতটুকুই। তোমাকে কোনো কাজ করতে হবে না, কাজ করার জন্য বেতন দিয়ে লোক রাখা হয়েছে। ওজন বেড়ে গেলে রোজ সকালে হাঁটতে যাবা, ব্যায়াম করবা। আমি শখ করে আমার আবিরের জন্য একটা ফুটফুটে বউ এনেছি। তোমার সবচেয়ে বড় কাজ হলো সবাইকে ভালোবেসে সারা জীবন বেঁধে রাখা। মা সুপ্তির মনটা জড়িয়ে গেল। সারা জীবন বান্ধবীদের কাছে শাশুড়ির বদনাম শুনে কিংবা আশেপাশের শাশুড়িদের পুত্রবধূদের উপর করা অত্যাচার দেখে অভ্যস্ত সুপ্তি। মনের কোণে ওই রকম কড়া মেজাজে একটা শাশুড়ির প্রতিচ্ছবি স্পষ্টভাবে আঁকা ছিল। ট্রিনারানীকে দেখে সত্যিই সব ভুল ধারণা এক নিমিষে ভেঙে গেছে। সত্যিই সবার শাশুড়ি ভাগ্য খারাপ হয় না, 190টা খারাপ হলেও বাকি 10টা নিশ্চয়ই ভালো হয়। সেই 10 জনের ভেতর শক্তির শাশুড়ি একজন। এই মানুষটা সবসময় শক্তির সাথে হেসে হেসে কথা বলে, কি অমায়িক ব্যবহার। দুজন গল্প করতে বসলে সময় কোথায় গড়িয়ে যায় বোঝা কষ্ট। শক্তি জলখাবার খেয়ে উঠে চা বানাতে চলে গেল। ট্রেতে 3 কাপ চা এনে টি টেবিলের উপর রাখলো, তারপর আবিরের পাশে বসলো। ট্রিনারানী চায়ের কাপ তুলে নিয়ে ছোট করে চুমুক দিল। আহ, আবেশে দু চোখ বুজে ফেলল। আবিরকে বলল, আজ তো ছুটির দিন, বোমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। বিকালে যাব মা। ভালো কথা আবির, অষ্টমঙ্গলায় কবে যাবে? তো শাশুড়ি মা ফোন দিয়েছিল, যেতে বলেছে। কবে যেতে হবে? এই সপ্তাহের ভেতরে গেলে ভালো হয়। সুপ্তি নিচু কণ্ঠে বলল, আমি যাব না। ও মা, কেন? এটা নিয়ম মামুনি, যেতে হয়। অন্য কোথাও গেলে হয় না? ট্রিনারানী হেসে দিল। সুপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছ? সুপ্তি উত্তর দিল না। ট্রিনারানী বলল, সে না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছে। তুমিও যদি এখন রাগ করে না যাও, তোমার মা মনে মনে খুব কষ্ট পাবে সুপ্তি। আমি বলি কি, মানবিমান একপাশে সরিয়ে রেখে ঘুরে আসো, ভালো লাগবে। আবির বলল, মা আমাকে এই মাসে একবার ইন্ডিয়া যেতে হবে। সুপ্তিকে সাথে নিয়ে যা। না, ওর পাসপোর্ট নেই। তাছাড়া শোরুমে মাল কমে গেছে, এই মাসে একবার না গেলে হবে না। হানিমুনে যাবি কবে? ইন্ডিয়া থেকে ঘুরে এসে। আচ্ছা। সুবর্ণা রানী সকাল থেকে ছুটোছুটি করে রান্না করছে। বিয়ের পরে প্রথম 2 মেয়ে 2 জামাই একসাথে শ্বশুর বাড়ি বেড়াতে আসছে। নিহার বাবু সেই ভোরে উঠে বাজার করতে চলে গেছে। ভোরের দিকে গেলে নদীতে জাল ফেলে ধরা টাটকা মাছ পাওয়া যায়। অবশ্য গ্রামের এইদিকে বাজার খুব ভোরে লাগে। দোতলা বাড়িটায় আজ শ্বাস রব। বাইরে বিশাল উঠোন, উঠোন জুড়ে শতপদের ফুল ফল গাছ লাগানো। সারাক্ষণ পাতা জড়ে বিছিয়ে থাকে। লোক ডেকে উঠোন ঝাড়ু দেওয়ানো হলো, গোবর দিয়ে লেপা হলো। দোতলা বাড়িটা দীপ্তির বিয়ের সময় রং করানো হয়েছিল, এখন শুধু লোক দিয়ে 2 মুছে চকচকে ঝকঝকে করা হয়েছে। দীপ্তিটা তো অষ্টমঙ্গলায় এলো না, মামা শ্বশুর বাড়িতে নাকি বিয়ের গাঁটছড়া খুলেছে। সত্যিও নাকি মায়ের সাথে অভিমান করে আসতে চাইছিল না। ট্রিনারানী ও আবিরের জোড়াজোড়িতে আসতে বাধ্য হয়েছে। সত্যিদের গ্রামের নাম স্বর্ণছড়া। বাড়ির সামনে দিয়ে সরু পাকা রাস্তা। বাড়িতে ঢোকার মুখে বিশাল কালী মন্দির। বছরে একবার মূর্তি গড়িয়ে ঘটা করে কালী পুজো হয়। সারা বছর মন্দির বন্ধ থাকে, শুধু সন্ধ্যা হলে মা ধূপ দ্বীপ জ্বালিয়ে দেয়। মন্দির পেরোলেই লোহার গেট। গেটের সামনে গেলে সাদা রঙের ঝাঁ চকচকে দোতলা বাড়ি চোখে পড়ে। বাড়ির ছাদে উঠলে দেখা যায় বর্ষার টইটম্বুর নদী। নদীতে ধার ছুটেছে, সে কি ভয়ানক স্রোত, সবকিছু দ্রুত বেগে ভাসিয়ে নিয়ে যায়। সবিক দীপ্তিকে নিয়ে আগে আগে চলে এসেছে। যেহেতু বিয়ের পর প্রথমবার সবিক নতুন জামাই হয়ে বাড়িতে এলো। সুবর্ণা রানী ধান দুর্বা দিয়ে বরণ করে ঘরে তুলল। একদম শেষ বিকালে আবিরদের দামি গাড়িটা এসে শক্তিদের বাড়ির লোহার গেটের
সামনে থামলো। প্রতিবেশী কাকিমারা সুপ্তিকে দামি গাড়ি থেকে নামতে দেখে মাথায় ঘোমটা টেনে এগিয়ে এলো। সবিক তখন বোধহয় একাকী ছাদের কার্নিশে গালে হাত রেখে আনমনে দাঁড়িয়েছিল। সুপ্তিকে দামি শাড়ি পরে গাড়ি থেকে নামতে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুপ্তিকে দেবী রূপে দেখে সবিকের বুকের ভেতর তোলপাড় শুরু হলো। অশান্ত মন, বেকুল হৃদয়, পেয়ে হারানোর কষ্ট, সেই সাথে সুপ্তিকে নিজের করে পাওয়ার বাসনা মনের ভেতর তীব্র হলো। আচ্ছা, সত্যিকারের ভালোবাসা তো যন্ত্রণা কেন? সবিক ভেবে পায় না, মাথা এলোমেলো হয়ে যায়। ধীরে ধীরে স্বচ্ছ চোখ দুটো ঝাপসা হতে থাকে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলে দেয়। চোখ দুটো লাল টুকটুকে হয়ে যায়। সবিকের কেমন পাগল পাগল লাগে। আবির এক হাত দিয়ে সুপ্তির হাতটা মুঠো করে ধরে। সবিক সহ্য করতে পারে না, দু চোখ বুজে ফেলে। মাথায় ব্যথা অনুভূতি, সেই সাথে অনুভব করে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। স্বর্ণছড়ার গা বেয়ে রাত নেমে এলো। চারপাশ নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে। নদীতে ঢেউ তোলা ছলাৎ শব্দ তোলে। নৌকায় বসে জেলেরা এক মনে মাছ ধরতে ব্যস্ত। হাতে লাইট, দূর থেকে সেই লাইটের আলো রাতের জোনাকি পোকার মতো দেখা যাচ্ছে। থেকে থেকে শিয়ালের হুক্কা হুক্কা ডাক শোনা যাচ্ছে। সবিকের আবদারে সবাই ছাদে উঠে এলো। সবাই বলতে ওরা চারজন, আর পাশের বাড়ির ক্লাস 9-10 পড়ুয়া কিছু ছেলে মেয়ে। ছাদের লাইট জ্বেলে দিয়ে শীতল পাটি বিছিয়ে সবাই গোল হয়ে বসলো। মা গরম গরম দোয়া ওঠা চা, মুড়ি মাখা আর পেঁয়াজু ভাজা রেখে গেল। সুপ্তির পরনে সুতি কামিজের সাথে প্লাজো পরা, গলায় জর্জেটের ওড়না পেঁচিয়ে রেখেছে। সিঁথি ভর্তি সিঁদুর আর চোখে মোটা করে কাজল টানা। ব্যাস, এতটুকু সাজে কি স্নিগ্ধ লাগছে। সুপ্তি বসেছে আবিরের পাশে গা ঘেঁষে। আবির এক হাত দিয়ে সুপ্তির কাঁধ জড়িয়ে ধরল। এই স্পর্শটুকু সবিকের সহ্য হলো না, অন্যদিকে তাকালো। দীপ্তিকে হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে ধরল। লজ্জায় দীপ্তির ফর্সা মুখখানি লাল টুকটুকে হয়ে গেল। নিচু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন, দাদা কি ভাববে? সবিক উত্তর দিল না। ঘুরে ফিরে বারবার সুপ্তির ঘরে বেহায়া চোখ দুটো চলে যাচ্ছে। আবিরের ওই দুষ্টু হাতটা যেন ধীরে ধীরে সুপ্তির ঘাড়ে চেপে বসেছে। সবিকের মাথা আগুন ধরে গেল। ইচ্ছে করছে আবিরের হাতটা এক কোপে কেটে ফেলতে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা নিয়ে এভাবে চুপটি করে বসে থাকা যায় না। সবিক মুখের ঘামটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে ঠোঁটে হাসি টেনে বলল, ব্রো, চলো লুডো খেলি। আবির একটু ভেবে বলল, খেলা যায়, মন্দ না। সবিক আবদার করে বলল, হাত বেটে খেলবো কিন্তু। জোড়া জোড়া খেলতে চাচ্ছিস? ইয়েস। আবির হেসে দিল। আবির উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিতে আবিরের এক হাত সুপ্তি ধরল। সুপ্তির এক হাত চট করে সবিক ধরে ফেলল। প্রথম স্পর্শ। সবিক সুপ্তির হাতটা আঁকড়ে ধরল। সবিকের স্পর্শ সুপ্তির সুবিধার লাগলো না। এদিকে হাতটা ছাড়িয়ে নিতে পারছে না। মাত্র কয়েক সেকেন্ড ওভাবেই ধরেছিল। তারপর হাত বার শেষ হতে সুপ্তির হাতে ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেড়ে দিতে হলো। আবিরের জোড়া সুপ্তি, সবিকের জোড়া দীপ্তি। সবাই খুশি মনে হাততালি দিয়ে উঠল। কিন্তু বসার সময় বাঁধলো বিপত্তি। আবির সুপ্তি মুখোমুখি বসেছে, কিন্তু সবিক সুপ্তির গা ঘেঁষে বসেছে। সুপ্তি সরতে সরতে দীপ্তির সাথে ঠেকে গেল। তবুও শেষ রক্ষা হলো না। ছাদটা বিশাল, তবে লাইট মাত্র একটা। আচ্ছা অন্ধকার। লুডো খেলার ফাঁকে ফাঁকে সবিক মুখ বাড়িয়ে সুপ্তির গায়ের মাদকতা মেশানো মেয়েলি গ্রাম শুকছিল আর মনে মনে অস্থির হয়ে উঠছিল। হঠাৎ কারেন্ট চলে গেল। নিজেকে কিছুতেই সংযত করে রাখতে পারল না সবিক। অন্ধকারে সুপ্তির কোমর জড়িয়ে ধরল। সুপ্তি ভয়ে এক চিৎকার দিতে সবিক ওকে ছেড়ে দিয়ে চট করে উঠে অন্যদিকে চলে গেল।
জেলে বলল, কি হয়েছে সুপ্তি? সুপ্তির মুখটা ভয়ে পাংশুবর্ণ হয়ে গেছে। বন্ধুরা, গল্পের এই অংশ এখানেই সমাপ্ত। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।